হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আজকে আরও একবার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে যেটা আলোচনার বিষয়, এই বিষয়টা যদি খুব ভালো করে মন দিয়ে বোঝো তাহলে দেখবে অনেক সিচুয়েশানে গ্রামাটিক্যাল অনেক রকমের এরর তোমরা এড়িয়ে যেতে পারবে। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, পার্টিসিপল এবং ব্র্যাকেটে লিখেছি টাইপস। পার্টিসিপলকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করলে আমরা প্রপারলি এটার ব্যবহার করতে পারি সেইটাই আজকে এখানে আমি ডিসকাস করতে চলেছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় তোমরা যখন পার্টিসিপল করো বা জি রান করো সেক্ষেত্রে অনেক কনফিউশন তৈরি হয়ে যায়। তো আজকে আমরা সেই বিষয়টাকে ঠিকভাবে বুঝে নেব যে পার্টিসিপলের যে ভাগগুলো হয় বা একটা পার্টিসিপল মোটামুটি কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে লিখলে আমরা সঠিকভাবে পার্টিসিপলটাকে ইউজ করতে পারি। তো এখানে আমি জাস্ট অল্প কয়েকটা লাইন এখানে লিখেছি, সেই লাইনগুলোর মধ্যে দিয়ে সামান্য কয়েকটা ফ্যাক্ট আছে যেগুলো আমাদের একটু জাস্ট বুঝে নিতে হবে, তাহলে দেখবে কখনো আর পার্টিসিপল যখন তোমরা করবে কোনো রকম ভুল হবে না। আমরা জানি যে সেন্টেন্সে পার্টিসিপলের যে ব্যবহার হয় সেটা প্রধানত দু ধরনের সেন্স থেকে হয়, তাই তো? আমি এর আগের ভিডিওতেও এটা নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ওই আইএনজি ফর্মটা, আর পাস্ট পার্টিসিপল মানে ভার্বের ওই থার্ড ফর্ম যেটা আমরা বলি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কমনলি হয়। যেমন টেক যদি একটা ভার্ব ধরে নিই, টেক ভার্বের সেকেন্ড ফর্ম হয় টুক, থার্ড ফর্ম হয় টেকেন। এই যে টেকেন যেটা থার্ড ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার ধরো গিভ যদি ভার্ব বলি, গিভ, গেভ, গিভেন, এই গিভেনটা থার্ড ফর্ম, এটাও হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। একই রকমভাবে যখন আমরা আইএনজি করি, গিভটা যখন গিভিং হচ্ছে, টেকটা যখন টেকিং হচ্ছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এগুলোর ব্যবহার করে আমরা এই পার্টিসিপলটাকে করব। এক্ষেত্রে দেখো এই পার্টিসিপলের ব্যবহারটা বেশ কিছু কনসেপ্টের ভিত্তিতে আমরা করতে পারি। প্রথমে যে লাইনটা এখানে লিখেছি আমি, সেই লাইনটা ট্রান্সলেট করব। ট্রান্সলেট করার মধ্যে দিয়ে বুঝে নেব এখানে পার্টিসিপলটা ঠিক কীভাবে ইউজ হচ্ছে, তাহলে এই সংক্রান্ত কনফিউশনটা কেটে যাবে। দেখা যাক প্রথম লাইনটা, দেখো কি বলছে। ঝড় আসতে দেখে আমরা তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়লাম। ঝড় আসতে দেখে আমরা তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়লাম। এই লাইনটার মধ্যে খেয়াল করো প্রথমে কোন ঘটনাটা ঘটলো। আমরা কি আগে ভিতরে ঢুকে পড়লাম? তা তো নয়। আগে কি হলো? আগে ঝড়টা আসতে আমরা দেখলাম। এই যে ঘটনাটা যেটা প্রথমে হয়, পার্টিসিপলটা আমরা ওই সেকশনটায় জুড়ে করতে পারি লাইনটাকে। এই ধরনের যে সেন্টেন্স হয়, এই সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। তোমরা জানো সিম্পল সেন্টেন্স করার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসেস হচ্ছে এই পার্টিসিপল। ওকে, তো যাই হোক, আমরা যদি লাইনটাকে এবার ট্রান্সলেট করি, দেখো এখান থেকে যে পার্টিসিপলটা বেরিয়ে আসবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। বলতে পারো এই প্রথম টাইপটাকে আমরা ভালোভাবে বুঝে নেব, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা কিভাবে এখানে হচ্ছে। তো ঝড় আসতে দেখে আমরা তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়লাম। প্রথম অংশটা কি আছে? ঝড় আসতে দেখে। তো এখানে ঝড় আসতে দেখে যেটা বলা হয়েছে, এই দেখে সেন্সটা যখন জানবে এরকম টানটা থাকবে, দেখে, করে, গিয়ে, এরকম সেন্স, সেইখানটাতে আমরা আইএনজিটা করব। তো সবার প্রথমে দেখা সেন্সে আমরা জানি সি, তো সেই সিটাকে আইএনজি জুড়ে দেবো, লিখবো সিইং। সি থেকে হয়ে গেল সিইং। সিইং কি? ঝড় আসতে দেখে। সিইং দ্য স্টর্ম, সিইং দ্য স্টর্ম। ঝড় আসা সেন্সে আমরা অ্যাপ্রোচ শব্দটাকে ব্যবহার করতে পারি। ওকে, সিইং দ্য স্টর্ম অ্যাপ্রোচ। ওকে, সিইং দ্য স্টর্ম অ্যাপ্রোচ। ঝড় আসতে দেখে আমরা তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়লাম। এই অংশটাকে এবার আমরা ট্রান্সলেট করব। আমরা তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে পড়লাম বলা হয়েছে, পড়লাম, খেলাম, গেলাম, এরকম সেন্স, মানে সিম্পল পাস্ট টেন্স, সেইভাবে লিখব। তো আমরা উই তাড়াতাড়ি ঢুকে পড়লাম, এই তাড়াতাড়ি যাওয়া সেন্সে আমরা ব্যবহার করতে পারি রাশ এই ভার্বটাকে। ওকে, রাশ। রাশ ভার্বের সেকেন্ড ফর্ম রাশড। উই রাশড। উই রাশড কোথায়? ভেতরে, ইনসাইড। We rushed inside. হলো? Seeing the storm approach, we rushed inside. আমরা ভিতরে প্রবেশ করলাম। এই লাইনটার মধ্যে প্রথম দিকে লক্ষ্য করো যে পার্টিসিপল হয়েছে সিইং, আইএনজি। এই আইএনজিটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল।
তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হওয়ার একটা উল্লেখযোগ্য বিষয় দেখতে পেলাম যখন এরকম ঘটনা হয় যেখানে একটা ইনসিডেন্টের কারণে আরেকটা ঘটনা ঘটে। যখন আমি দেখলাম যে ঝড় আসছে বা যখন আমরা দেখলাম যে ঝড় আসছে তখন আমাদের মনে একটা ভয় হলো, সেই ভয়ে আমরা তাড়াতাড়ি করে ঘরে প্রবেশ করলাম। এবার যদি প্রশ্ন করি আমরা ঘরে কেন ঢুকলাম, তখন সেক্ষেত্রে যে বা ভিতরে কেন ঢুকলাম, সেক্ষেত্রে উত্তরটা আসছে কোনটা না ঝড়টা দেখলাম তাই। তাহলে কজ হিসাবে কাজ করছে এখানে পার্টিসিপেলটা বা পার্টিসিপেল হয়েছে যে লাইনটায় সেই লাইনটা বা সেই পার্টটা, লাইনটা ঠিক বলা ভুল হবে, লাইনের সেই অংশটা। তো এই যে পার্টিকুলার সেকশনটা যেখানে পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার হলো এই ধরনের টাইপটাকে খেয়াল রাখো। দ্বিতীয় যে সেকশনটা আসছে সেটা দেখো, পরের লাইনে আমরা কোন ধরনের কনসেপ্ট দেখতে পাচ্ছি পার্টিসিপেল রিলেটেড। দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে সে সোফায় লুটিয়ে পড়ল। দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে সে সোফায় লুটিয়ে পড়ল। এখানেও যদি একই রকমভাবে আমরা দুটো সেকশন ভাগ করে নিই সেটা কি দাঁড়াচ্ছে, প্রথমে কমনলি মানে যদি খুব ক্যাজুয়ালি খেয়াল করি তাও বোঝা যায় ব্যাপারটা, এমন কিছু জটিল কনসেপ্টই নয় এটা। দুটো পয়েন্ট কি, একটা হচ্ছে দীর্ঘযাত্রায় ক্লান্ত হয়ে, আরেকটা এই যে সে সোফায় লুটিয়ে পড়লো। দুটো পার্ট আছে, প্রথম অংশটা আমরা আগে করব, যেটাতে বলা হচ্ছে যে দীর্ঘযাত্রায় ক্লান্ত হয়ে সে আগে ক্লান্ত হলো তারপরে তো লুটিয়ে পড়লো, প্রথম ঘটনাটাকে আমরা লিখব। তো দীর্ঘযাত্রায় ক্লান্ত হয়ে যে সেন্সটা আসছে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মটাকে ব্যবহার না করে এখানে ব্যবহার করব আমরা ভার্বের থার্ড ফর্মটা অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটা। তাহলে হবে দীর্ঘযাত্রায় ক্লান্ত হয়ে, ক্লান্ত হওয়া মানে আমরা এক্সহস্ট এই ভার্বটার ব্যবহার করতে পারি। এক্সহস্টের থার্ড ফর্ম এক্সহস্টেড, সেটা এখানে লিখব। লেখা যাক এক্সহস্টেড মানে হচ্ছে বিধ্বস্ত হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া ইত্যাদি সেন্সে এটাকে বলতে পারো। এক্সহস্টেড ফ্রম দ্য, দীর্ঘযাত্রা ফ্রম দ্য লং জার্নি, দীর্ঘযাত্রা থেকে ক্লান্ত হয়ে। এক্সহস্টেড ফ্রম দ্য লং জার্নি, তারপরে একটা কমা, সে সোফায় লুটিয়ে পড়লো, সে সোফায় লুটিয়ে পড়লো। এখানে লুটিয়ে পড়া সেন্সে দেখো যে এখানে যে অর্থে কথাটা বলা হয়েছে ঠিক আগেরই মতন সিম্পল পাস্ট টেন্স এখানেও আসছে। আগে ছেলে ঢুকে পড়লো, এখানে বলা হয়েছে লুটিয়ে পড়লো, একই রকম ম্যাটার আসলো। তো সেরকম সেন্সে আমরা যদি লাইনটাকে লিখি তার মানে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার এখানে করতে হবে। তো সেই সেন্সে সে আছে, তো সেই অর্থে আমরা এখানে সি দিতে পারি, হিও লিখতে পারি, অসুবিধা নেই। সে সোফায় লুটিয়ে পড়লো, তো এখানে সি লেখার পরে লুটিয়ে পড়া এটা ভার্ব, এটা লিখতে হবে। এখন এরকম সেন্সে আমরা কোল্যাপস শব্দটাকে ব্যবহার করতে পারি, তাহলে লিখতে হবে শি কোল্যাপসড। কোল্যাপসড, সে লুটিয়ে পড়লো কোথায়, সোফায়, অন দ্য সোফা, অন দ্য সোফা। She collapsed on the sofa. এই যে exhausted কথাটা লেখা রয়েছে, exhausted হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, রাইট? exhaust, exhausted, exhausted, এই যে ভার্বের থার্ড ফর্মটার ব্যবহার এখানে হয়েছে বা বলতে পারো পাস্ট পার্টিসিপেল ফর্মের ব্যবহার হয়েছে, এটা আরও একটা ভিন্ন ধরন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিসিপেল ইউজ করে লাইনটাকে আমরা করতে পারছি। এখানে আমরা দেখতে পেলাম একটি ঘটনার পরে আরেকটি ঘটনার ঘটার বিষয়টা, প্লাস এখানেও এমন একটা সেন্স আসলো যে একটি পার্ট যেন আরেকটি অংশের কজ হয়ে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করা হয় সে কেন সোফায় লুটিয়ে পড়লো, তাহলে আনসার হিসেবে বলতে পারি সে দীর্ঘযাত্রায় ক্লান্ত হয়ে গেছে তাই। সেই সেন্স থেকে বলতে পারি কজ হিসাবে বা একটি ঘটনার পরে আরেকটি ঘটনা ঘটছে, এরকম সেন্সে এখানে আমরা পার্টিসিপেলের ব্যবহার আরও একবার দেখতে পেলাম। তাহলে প্রথম লাইনের থেকে দ্বিতীয় লাইনে পার্থক্যটা কোথায় আছে? পার্থক্যটা এখানে আছে যে প্রথম লাইনে আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার হতে দেখেছিলাম অর্থাৎ ওই আইএনজি ফর্মটা, আর এখানে দেখলাম আমরা যে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মের ব্যবহার হতে। এটাকে খেয়াল রেখো। পরের সেকশনটা দেখো। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, মনে রাখবে যখন পার্টিসিপেল সেন্সটা আমরা করি সেটা কিন্তু অ্যাডজেক্টিভ সেন্সে ব্যবহার হয়। অ্যাডজেক্টিভের মতন করে কোনো সেন্স একটা তৈরি করে যে অর্থে এটার আমরা ব্যবহারটা লক্ষ্য করি। যাই হোক, পরেরটায় দেখো কি বলা হচ্ছে। হোমওয়ার্ক শেষ করে সে খেলতে বেরিয়ে গেল। হোমওয়ার্ক শেষ করে সে খেলতে বেরিয়ে গেল। আগের দুটো লাইনে আমরা দেখেছিলাম যে সেখানে একটা কারণ এবং তার রেজাল্ট লেখা ছিল।
এখানে এই লাইনটার মধ্যে একটা ঘটনা ঘটার পরে সেই ঘটনার পরে দ্বিতীয় ঘটনাটা ঘটে গেল, এরকম একটা সেন্সে কিন্তু এখানে লেখা হয়েছে। ঠিক এক্স্যাক্টলি, কারণ সেন্সটা এখানে মেইন ভাইটাল পয়েন্ট নয়, এখানে একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটছে সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে। তো হোমওয়ার্ক শেষ করে সে খেলতে বেরিয়ে গেল, যখন একটি ঘটনার পরে আরেকটি ঘটনা ঘটছে এরকম সেন্সে তোমরা পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার করতে পারো। পারফেক্ট পার্টিসিপেল যখন হবে সেক্ষেত্রে হ্যাভ ভার্বের সাথে আইএনজি যোগ করে ব্যবহার করতে হয় এবং তার সাথে সাথে আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করি। সেই ব্যবহারটাই আমরা এখানে এবার দেখে নেব। এসো দেখা যাক। হোমওয়ার্ক শেষ করে, এটা হলো প্রথম অংশটা। এই পার্টটা যখন আমরা ট্রান্সলেট করব, এখানে আমরা শুরুতে লিখব হ্যাভিং। হ্যাভিং লিখলাম। এবার যেটা আমি বললাম, হ্যাভিং লেখার পরে ভার্বের থার্ড ফর্ম দিতে হবে। ভার্বটা এখানে কোনটা অ্যাকচুয়ালি? শেষ করা। এই শেষ করা সেন্সে আমরা বলি ফিনিশ। ফিনিশ ভার্বের থার্ড ফর্ম করে দাও, ফিনিশড। হ্যাভিং ফিনিশড লিখলাম। এরপরে হোমওয়ার্ক শেষ করে যে বলা হয়েছে, এই হোমওয়ার্ক সেন্সটা বোঝানোর জন্য কার হোমওয়ার্ক। এবার আমরা কি করব? হোমওয়ার্ক কথাটা লেখা আছে, তো হোমওয়ার্ক মানে তার হোমওয়ার্ক, সে হোমওয়ার্কটা করেছে, তো সেই সেন্সে হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক এই কথাটা আমরা লিখতে পারি। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক শেষ করে বা তার হোমওয়ার্ক শেষ করে, তারপরে কি পরের অংশটা, সে খেলতে বেরিয়ে গেল। সে খেলতে বেরিয়ে গেল, এখানেও সেই সেম সেন্স আসছে, তাই না? আগের মতনই সিম্পল পাস্ট টেন্স আছে, সেরকমভাবে লিখব। তো সে খেলতে বেরিয়ে গেল, সে অর্থে হি, তারপরে খেলতে বেরিয়ে গেল, তো হি ওয়েন্ট আউট। হি ওয়েন্ট আউট। আর কি বাকি থাকে? খেলতে। তো তোমরা জানো আমি এর আগেও বহুবার বলেছি, যখন তে বিভক্তি আসে সেখানে আমরা কি ব্যবহার করি? ইনফিনিটিভ। এক্স্যাক্টলি সেটা এখানে করব, টু প্লে। হি ওয়েন্ট আউট টু প্লে হলো। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট টু প্লে। তাহলে একটি ঘটনা শেষ হলো, হোমওয়ার্ক শেষ করার কাজটা যেই হলো, তারপরে সে চলে গেল খেলতে। এখানে দেখলাম আমরা পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার হতে। এখানে আমরা দেখতে পেলাম হ্যাভিং আছে এবং তার সাথে সাথে ফিনিশড আছে। এই যে সেন্সটা, এটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। তোমরা জানো যে যখন আমরা পারফেক্ট টেন্স করি সেখানে হ্যাভ ভার্বের ব্যবহারের সাথে সাথে ভার্বের থার্ড ফর্ম হয়। তো এই যে রুলটা, এক্স্যাক্টলি সেই রুলটাই এখানেও অ্যাপ্লাই হয়েছে, সেই জন্য এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপেল বলে থাকি। ওকে, পরের লাইনটা দেখো। ঝলমলে তারা রাতের আকাশকে আলোকিত করলো। ঝলমলে তারা রাতের আকাশকে আলোকিত করলো বলা হয়েছে। এই লাইনটার মধ্যে যে সেন্সটা রয়েছে, এখানে দেখো এই যে ঝলমলে তারা বিষয়টা লেখা আছে, এটা হলো একটা বলতে পারো ফ্রেজ। এখানে আমরা বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহারটা হতে দেখব। যখন আমরা এই ঝলমলে তারা, এটা একটা ফ্রেজ হিসেবে অ্যাপ্লাই করছি, তার মধ্যে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করে একটা ফ্রেজ তৈরি করতে পারি। সেক্ষেত্রে একটা ফ্রেজ যদি প্রপারলি আমাকে বানাতে হয়, সেক্ষেত্রে আমাকে যে বিশেষভাবে পয়েন্টসগুলোকে মনে রাখতে হবে, সেগুলো হলো একটা প্রপারলি আর্টিকেলের ব্যবহার, একটা পার্টিসিপেলের ব্যবহার এবং একটা নাউনের ব্যবহার। এই জিনিসটাকে যখন আমি একসাথে একেবারে মশলা দিয়ে মিশিয়ে তৈরি করে নিলাম, তখন হয়ে গেল একটা প্রপার ফ্রেজ। এখানে আমরা সেরকমভাবেই ফ্রেজটা বানাবো। ঝলমলে তারা রাতের আকাশকে আলোকিত করলো, এই লাইনের মধ্যে। তো এখানে তারা বলতে অনেকগুলো তারাকে আমরা পয়েন্ট করতে পারি। তো সেই সেন্সে প্রথমে লিখব দা, তারপরে ঝলমলে মানে শাইন করা। ঝলমল করা মানে শাইন করা, সেটার আইএনজি করে দাও, শাইনিং। তো লিখব দ্য শাইনিং স্টার্স। দ্য শাইনিং স্টার্স। তো লিখলাম দ্য শাইনিং স্টার্স। এবার কি? রাতের আকাশকে আলোকিত করলো। রাতের আকাশকে আলোকিত করলো। আলোকিত করা মানে আমরা এই আলোকিত করা সেন্সে সিম্পল পাস্ট টেন্সে লিট ভার্বটার ব্যবহার করতে পারি, সেটাই লিখবো লিট আপ। ওকে, লিট আপ। দ্য শাইনিং স্টার্স লিট আপ মানে হলো আলোকিত করলো। কি আলোকিত করলো? রাতের আকাশকে। দ্য নাইট স্কাই। দ্য নাইট স্কাই। ওকে, দ্য শাইনিং স্টার্স লিট আপ দ্য নাইট স্কাই।
এই অংশটার মধ্যে দেখো এই যে শাইনিং কথাটার যে ব্যবহারটা হয়েছে, আইএনজি সেন্স চলে আসলো, তাহলে বলতে পারি যে এখানে প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার হয়েছে, কিন্তু এটা একটা ফ্রেজের মধ্যে অ্যাপ্লাই হয়েছে। এখানে যেই ফ্রেজের মধ্যে অ্যাপ্লাইটা হলো তখন প্রপারলি আমরা এই শাইনিং শব্দটার অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হতে দেখতে পাচ্ছি, তাই তো? কারণ এখানে দেখো স্টার্টস হচ্ছে তো নাউন, আর আমরা জানি একটা অ্যাডজেক্টিভ তার সেই নাউনকে বা প্রোনাউনকে নিয়ে কিন্তু সে কিছু না কিছু বলে, তার দোষ গুণ অবস্থা ইত্যাদি সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করে। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে এখানে, শাইনিং শব্দটা স্টার্টসকে পয়েন্ট করে কিন্তু ব্যবহার হয়েছে। এবং এই ফ্রেজটার মধ্যে দেখতে পাচ্ছি প্রথমে একটা আর্টিকেল আছে, তারপরে অ্যাডজেক্টিভ হিসেবে শাইনিং আছে এবং স্টার্টস নাউনের ব্যবহার হয়েছে, তো প্রপার একটা ফ্রেজও তৈরি হয়েছে। এরকমভাবে আমরা পার্টিসিপেল ব্যবহার করে লাইন কিন্তু বানাতে পারি। এবার দেখো পরের লাইনটা, সেখানে আমরা দেখব এখানে যেমন দেখলাম যে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলো, এবার দেখব আমরা পাস্ট পার্টিসিপেল কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। চলো, ভাঙা জানালা ঠান্ডা বাতাসকে প্রবেশ করতে দিল। আচ্ছা দাঁড়াও, লাইনটা একটু উপরে তুলে নিই। এখানে লাইনটা তাহলে কি বলছে? ভাঙা জানালা ঠান্ডা বাতাসকে প্রবেশ করতে দিল। এই লাইনটা শুরুর দিকে যে লেখা আছে ভাঙা জানালা, এই সেন্সটা এখানেও আমরা একটা ফ্রেজ বানাতে পারি। ফ্রেজ বানানোর ক্ষেত্রে যে বিশেষ কনস্ট্রাকশনটার কথাটা আমি বললাম, আর্টিকেল, তার সাথে একটা পার্টিসিপেল এবং তার সাথে একটা নাউনের ব্যবহার, যেটা আমরা একটু আগে দেখলাম, সেই সেন্সটাকেই আমরা এখানে আরও একবার অ্যাপ্লাই করব। হয়ে যাবে একটা দুর্দান্ত রকমের নাউন ফ্রেজ। সেরকমভাবেই আমরা এটা করব। ভাঙা জানালা, তাহলে আমরা যদি প্রথমে দা শব্দটার ব্যবহার করি আর্টিকেল, তারপরে আমরা কি কি লিখতে পারি দেখা যাক। প্রথমে লিখলাম দা, নির্দিষ্ট করে বলা হচ্ছে অন্য কোনো জানালা নয়, ভাঙা জানালা, একটা নির্দিষ্ট ভাঙা জানালা আছে সেটাকে নিয়ে বলা হয়েছে, তাই দা। দা ভাঙা সেন্সে ব্রেক ভার্বটা সেটার থার্ড ফর্ম করে দাও, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম করে দাও। ব্রেক, ব্রোক, ব্রোকেন সেটা লিখে দাও। দ্য ব্রোকেন জানালা, উইন্ডো, দ্য ব্রোকেন উইন্ডো। এবার কি, এই দেখো একটা ফ্রেজ হয়ে গেল, দ্য ব্রোকেন উইন্ডো ঠান্ডা বাতাসকে প্রবেশ করতে দিল। সিম্পল পাস্ট টেন্স, ঠান্ডা বাতাসকে প্রবেশ করতে দিল। দ্য ব্রোকেন উইন্ডো, প্রবেশ করতে দেওয়া সেন্সে আমরা লেট ইন এটার ব্যবহার করতে পারি। লেট ইন, লেট ইন। এবার কি না, ঠান্ডা বাতাসকে, লেট ইন দ্য কোল্ড এয়ার, কোল্ড এয়ার, লেট ইন দ্য কোল্ড এয়ার। দ্য ব্রোকেন উইন্ডো লেট ইন দ্য কোল্ড এয়ার। ওকে, এই লাইনটার মধ্যে দেখো এই যে ব্রোকেন শব্দটার ব্যবহারটা হয়েছে, এটা একটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এই ফর্মটার ব্যবহার এখানে হলো একই রকমভাবে অ্যাডজেক্টিভ সেন্সে উইন্ডোকে পয়েন্ট করে ও বসেছে। এই ব্রোকেন শব্দটা ডেফিনেটলি উইন্ডোকে নিয়ে বলছে, ঠিক যেরকমটা আগে আমরা দেখেছিলাম এই শাইনিং শব্দটা সে এই স্টার্সকে নিয়ে বলেছিল। এক্স্যাক্টলি সেম এখানেও তাই হলো, ব্রোকেন শব্দটা উইন্ডোকে পয়েন্ট করে এক্স্যাক্টলি সেমভাবে ব্যবহার হয়েছে। তো এই যে ব্যবহারটা দেখলাম, এটাকেও খেয়াল রেখো পার্টিসিপেল করার সময়। এরপরে দেখো নেক্সট যে লাইনটা আছে, এটা বলতে পারো পার্টিসিপেল করার ক্ষেত্রে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি বলা হচ্ছে লক্ষ্য করো, পরীক্ষার বিষয়ে সতর্ক করা হয়ে থাকায় সে সারা রাত পড়াশোনা করল। পরীক্ষার বিষয়ে সতর্ক করা হয়ে থাকায় সে সারা রাত পড়াশোনা করল। এই লাইনটার মধ্যে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে একটি লাইন আরেকটি লাইনের কারণ এবং অন্যটি হলো তার ফল। তার মানে যেরকমটা আমরা এর আগেও দেখেছিলাম, তাহলে এখানে ডিফারেন্ট ম্যাটার কি আসলো? এখানে যেটা ভিন্ন ম্যাটার সেটা হচ্ছে এটাই যে এই লাইনের মধ্যে যেখানটায় আমরা পার্টিসিপেলের ব্যবহার করব, সেখানে আমরা দেখতে পাবো প্যাসিভের সেন্স। প্যাসিভে যখন পার্টিসিপেল হয় সেক্ষেত্রে যদি দেখা যায় এরকম ধরনের লাইন আছে, সেক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপেল করে সেটার প্যাসিভ করে লাইনটা লিখতে পারি। তাহলে লাইনটা কীরকম হয় দেখে নাও। পরীক্ষার বিষয়ে সতর্ক করা হয়ে থাকায়, এই যে সেন্সটা আসলো, প্রথম অংশটা এই যে থাকায় বলা হচ্ছে, তার মানে পার্টিসিপেল আমায় এখানে জুড়তে হবে। তো এই পার্টটা আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের ফর্ম ইউজ করব এবং তার সাথে সাথে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করব এবং সব মিলিয়ে হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপেল এবং সেটার আবার প্যাসিভ করব। তাহলে কেমনটা হবে?
সেটা লেখার আগে একটা ছোট্ট পয়েন্ট তোমাদেরকে বলে রাখি। জাস্ট মনে করে দেখো, যখন তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে বা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে, সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজের পরে বা পাস্ট হলে হ্যাডের পরে আমরা কি ব্যবহার করতাম? আমরা সেক্ষেত্রে বিন ব্যবহার করতাম। সেই কনসেপ্টটাকে এখানেও অ্যাপ্লাই করাতে হবে। সেই মতন আমরা এটা লিখব। দেখো কেমন হয়। পরীক্ষার বিষয়ে সতর্ক করা হয়ে থাকায়, তো প্রথমে লিখব হ্যাভিং, তারপরে লিখব বিন শব্দটা। হ্যাভিং বিন, হ্যাভিং বিন কি? সতর্ক করা হয়ে থাকায়। সতর্ক মানে ওয়ার্ন করা, তো ওয়ার্ন এর থার্ড ফর্ম হ্যাভিং বিন ওয়ার্নড। হ্যাভিং বিন ওয়ার্নড পরীক্ষার বিষয়ে, তো সেই সেন্সে বিষয়ে সেন্সে, বিষয় বলতে আমরা এখানে পরীক্ষা সম্পর্কে এরকম ভাবে বলতে পারি, হ্যাভিং বিন ওয়ার্নড অ্যাবাউট দ্য টেস্ট। হ্যাভিং বিন ওয়ার্নড অ্যাবাউট দ্য টেস্ট, তারপরে বাকি অংশটা, সে সারা রাত পড়াশোনা করলো। এইটা করলো, খেলো, গেল, সেম টাইপের সেন্স আগেও হয়েছে। সিম্পল পাস্ট টেন্সের পুরো সেকশনটা আমি এখানে রেখেছি। টেন্সে খুব একটা চেঞ্জেস করিনি যাতে করে কনফিউশন না বাড়ে, তাই জন্য। তো এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স অ্যাপ্লাই করব। তো সেই সেন্সে সে সারা রাত পড়াশোনা করলো, তো সেই সেন্সে আমরা এখানে শি লিখতে পারি। শি কি করলো না, সারা রাত পড়াশোনা করলো। পড়াশোনা করা মানে স্টাডি করলো, তো শি স্টাডি তার সেকেন্ড ফর্ম স্টাডিড। she studied, okay, she studied সারা রাত, all night, she studied all night। হয়ে গেল, একদম সিম্পল ব্যাপার। এখানে তাহলে যে সেন্সটা দেখলাম, যে হ্যাভিং এর ব্যবহার হলো, বিন আসলো এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম যেটা হয়ে গেছে এখানে পাস্ট পার্টিসিপল, সেটার ব্যবহার হয়েছে। অর্থাৎ এখানে বলতে পারি যে এমন একটা সেন্স দেখলাম যেখানে একটি ঘটনা কারণ, অর্থাৎ এই ঘটনাটি হলো কারণ, যে কারণের জন্য সে সারা রাত পড়াশোনা করলো। আর আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে আমরা দেখলাম প্যাসিভের ব্যবহার হতে। তাহলে পারফেক্ট পার্টিসিপলের সাথে আমরা দেখতে পেলাম সেখানে প্যাসিভ কিভাবে যুক্ত হয়ে লাইনটাকে গঠন করলো। তো এরকম সব থেকে বলতে পারো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসেস যেটা আমি আজকে এখানে আলোচনা করলাম, যখন নেক্সট টাইম পার্টিসিপল করবে এই কনসেপ্টগুলোর কথা অবশ্যই মাথায় রাখবে এবং সেই মতন লাইনগুলোকে বানাবে। তাহলে দেখবে কখনো কোনো রকম পার্টিসিপল নিয়ে কনফিউশন হবে না। এখনও যদি তোমরা কোনো কনফিউশন ফিল করে থাকো, কমেন্ট সেকশনে আমায় জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেগুলো ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই থাকছে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর হ্যাঁ, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, আর একটা লাইক করতে ভুলো না। আর এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকো, ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। এনিওয়ে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।